প্রিয় দর্শক, আমাদের ভিশন 24 টিভি চ্যানেলের নিয়মিত আয়োজন আলাপ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা সাধারণত সমকালীন বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ করি। আমরা সাধারণত দুজন থাকি আলোচনায়। আজকে আমার সঙ্গে আলোচনায় আছেন আমাদের খুবই শ্রদ্ধেয় টরন্টোর বাংলাদেশি কমিউনিটির মধ্যে খুবই শ্রদ্ধেয় ব্যক্তি জনাব শহীদ খন্দকার, যাকে আমরা টুকু ভাই বলে ডাকি। এবং টুকু ভাই হচ্ছেন ভিশন 24 টিভি চ্যানেলের চেয়ারম্যান, এবং তার সঙ্গে উনি হচ্ছেন কানাডা ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন মার্চ ফর জাস্টিসের চেয়ারম্যান। টুকু ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানিয়ে রাখি, টুকু ভাই এই মুহূর্তে আছেন বাংলাদেশে, এবং 12ই ফেব্রুয়ারি যে ঐতিহাসিক নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, মূলত সেই নির্বাচনটি উনি পর্যবেক্ষণ করার জন্য এবং সামনাসামনি সেই অভিজ্ঞতা নেওয়ার জন্যই মূলত উনি এখন বাংলাদেশে। এবং এই প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে উনি বাংলাদেশে আছেন, এবং নির্বাচনের শেষ সময়ে বাংলাদেশের নির্বাচনের পরিস্থিতি, নির্বাচন নিয়ে সাধারণ মানুষ কী ভাবছেন, তরুণরা কী ভাবছেন, এবং কার কী সম্ভাবনা, এগুলো নিয়ে আমরা আলাপ করব। টুকু ভাই, ঢাকা শহর তো আপনার জন্ম, ঢাকা শহরে বেড়ে ওঠা, 90-এর গণ আন্দোলন বলেন, যতদূর আমি বুঝি যে 70-এর সেই আন্দোলনও আপনার মনে আছে। সো সেই সময় সেই আন্দোলনগুলোর পরিপ্রেক্ষিতে আমরা নতুন বাংলাদেশ পেয়েছিলাম, নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, এবং 24শে জুলাই অগাস্ট যে গণ অভ্যুত্থান, যে আন্দোলন, সেই আন্দোলনও ছিল কিন্তু একটি নতুন বাংলাদেশ বা একটি সত্যিকারের বাংলাদেশ পাওয়ার আকাঙ্ক্ষায়। এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রথম স্টেজ হচ্ছে এই নির্বাচন। আপনি সার্বিক পরিবেশ পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে, নির্বাচন নিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গাটা কীরকম? মিম, অনেক ধন্যবাদ। আগে আগে বলিনি, আমার এই আশার ইলেকশন ওয়াজ ওয়ান অফ দ্য মেইন রিজনস অফ কোর্স, বাট আরো দুটো কাজ হয়েছে আমার খুব ভালো ভালো লাগছে আজকে আজকে আসলে। একটা হলো আমার তৃতীয় গ্রন্থ ভ্রমণ ও ভ্রমিয়া আজকে হাতে পেলাম, হার্ড কপি। থ্যাংক ইউ সো মাচ। এটা পহেলা বৈশাখ মানে বৈশাখ মেলায় আসবে। আর দ্বিতীয়, আমার ব্যবসায়িক কিছু ভালো কাজ হয়েছে। এনিওয়ে, তোমার প্রশ্নের উত্তর দিয়ে আসলে আমি লিটারেলি অভিভূত। মানে মানুষের যে উৎসাহ উদ্দীপনা এই নির্বাচনকে ঘিরে, আমরা যত রকম আওয়াজ শুনেছিলাম যে অনেকে নির্বাচন মানে করবে না, গন্ডগোল হবে, আমি কিন্তু আসার পরে এখন পর্যন্ত যা দেখছি, মানে কয়েকটা ভাগে আমি ভাগ করি। একটা হচ্ছে, মনে হয় এই প্রথমবার মানুষ আলোচনা করছে কাকে ভোট দিব, কেন ভোট দিব। হ্যাঁ, গত কয়েক বছরতেই আলোচনাই হয়নি। দেয়ার ওয়ার নো ডিসকাশনস এট অল। কিন্তু এবার ভালো খারাপ হোক, মানুষ কথা বলছে। আমি যেখানে যাই আলোচনা করছে মানুষ, হ্যাঁ, যে কাকে ভোট দেবো, কেন ভোট দেবো, ও এটা করছে, ও এটা করেনি। সো দ্যাট ইজ আ ওয়ান্ডারফুল থিং। আর আজকে তো আমি দেখলাম যে আজকে রাত থেকে মিডনাইট থেকে মোটরসাইকেল এবং আরো কিছু মানে এখান থেকে যানবাহন বন্ধ করে দেবে। সো পিপল আর রাশিং, মানে মানুষ বানের জলের মতো মনে হয় যে তাদের ভোট কেন্দ্রে যাচ্ছে, মনে হয় পুরো ঈদের একটা আমেজ। তো পরিবেশ অসাধারণ সুন্দর, অসাধারণ চমৎকার, যেটা আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান বলেছিলেন যে একটা ঐতিহাসিক একটা নির্বাচন উপহার দেব। আমার মনে হয় আমরা আল্লাহর রহমতে তার দাঁড় গোড়ায় পৌঁছে গেছি। আমরা টরন্টোতে থেকে, আমি যখন টরন্টোতে প্রথম আসি আজ থেকে 7-8 বছর আগে, পরে যে প্রথম নির্বাচনগুলো দিয়ে আমি বুঝতেই পারি না যে ইলেকশন। সকালবেলা ঘুমতে উঠে নিচে দেখি ইলেকশনের বুথ। কিন্তু বাংলাদেশে আমরা ইলেকশন মানে একটা উৎসব। তার মানে বাংলাদেশে মানুষের গণতন্ত্রের প্রতি যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আসলে সত্যিকার অর্থে মানে অসাধারণ। আচ্ছা টুকু ভাই, আমরা এর আগের নির্বাচনগুলোতে আমরা দেখতাম যে নির্বাচন আসলেই তো দুই প্রার্থীর মধ্যে একটা প্রতিযোগিতা, একটা আর দোষ ত্রুটি তুলে ধরা, ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা, এই একটা বিষয় ছিল। মানে এই যে দূরত্ব বা এই দ্বন্দ্বটা কিন্তু আমরা আগে দেখেছি অনেকটা সংঘাতময়, অনেকটা শত্রু ভাবাপন্ন। এবার কি তার কোনো ব্যতিক্রম দেখেন? আম, ব্যতিক্রম তো অবশ্যই আছে, তবে আমি যতটুকু আরো কর্ডিয়াল ভেবেছিলাম, শুরুর দিকে ওরকম থাকলেও শেষ মুহূর্তে এসে খানিকটা মানে কাদা ছোড়াছুড়ি বা যেগুলো, যেই প্রসঙ্গগুলো না আনলেও চলতো, এখন আমাদের আসলে ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করার কথা, তাই না? আমাদের কার কি প্ল্যানস, কার কি প্রোগ্রামস, কার কি পলিসি, এগুলো নিয়ে কথা বলা উচিত বেশি বেশি। সেগুলো না বলে বা বললেও এখন এর ওর দোষ গুণ অতীত, সত্যি হোক মিথ্যা হোক, ওগুলো ওগুলো এই শেষ দিকে একটু টানাটানি হচ্ছে। আদারওয়াইজ সোফার আমি বলবো যে বাংলাদেশের কনটেক্সটে এখন পর্যন্ত পরিবেশ বলি, আইন শৃঙ্খলা বলি, যথেষ্ট চমৎকার।
আচ্ছা, আপনার তো নিশ্চয়ই মানে আপনি তরুণ না হলেও মনের দিক দিয়ে অবশ্যই তরুণ। যারা তরুণ আছে মানে ধরেন আজকে যার ৩৫ বছর বয়স, সে কিন্তু আগে কোনোদিন ভোট দেয়নি। কিন্তু ৩৫ বছর কিন্তু অনেক, কানাডার পার্সপেক্টিভে যদি চিন্তা করেন ৩৫ বছর কিন্তু অনেক বয়স। ফলে এই নতুন একটা বড় ইয়াং জেনারেশন, তারা এই প্রথমবার ভোট দিচ্ছেন। তাদের অনুভূতিটা কি আপনি কি বুঝতে পেরেছেন, বা আপনি কারোর সাথে কিরকম আলোচনা করেছেন, আলাপ করেছেন? আমি অনেকের সাথে আসলে কথা বলেছি ওভার দি পাস্ট ফিউ ডেজ, এবং শুধুমাত্র আমরা যাকে জেনজি বলি হুম। তারাই নয়, তার বাইরেও যারা ফার্স্ট টাইম ভোটার তুমি যেটা বললা, তাদের সাথে অনেকের সাথে কথা হয়েছে। এবং এখন কোন কোন প্রেক্ষিতে তুমি আমার আমার মতামত জানতে চাচ্ছ, আমি সেটা পুরোপুরি একটু বুঝিনি, কিন্তু এমনিতে আমি দেখছি যে অ্যাবাউট হোয়াট দে এক্সপেক্ট, রাইটলি অর রংলি, তাদের কিন্তু এক্সপেকটেশনগুলো কিন্তু অনেক গভীর। হুম হুম হুম। হুম। তার মানে তারা এই নির্বাচন নিয়ে অনেক আগ্রহী। তাদের হয়তো কারো কারো হয়তো একটা ভিন্ন ধারা থাকতে পারে আকাঙ্ক্ষার জায়গাতে। হ্যাঁ। কিন্তু সেই সম্মানটুকু রেখেই বলছি যে সবার মধ্যেই কিন্তু এই নির্বাচন নিয়ে অসম্ভব কৌতূহল। আম, আরেকটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, যে এই ইয়াঙ্গার জেনারেশন ডাজন্ট কেয়ার অ্যাবাউট দ্য পাস্ট। রাইট। ওরা আসলে অতীতকে নিয়ে ভাবতেই চাচ্ছে না, ভাবতেই চায় না। হোয়াট ইজ কামিং, আমার আগামী দিন কেমন হবে, আমার আগামী 1 বছর 2 বছর কেমন হবে, আমার নিরাপত্তা কেমন হবে, আমার চাকরি কেমন হবে। তাদের ফোকাস কিন্তু ফিউচার অ্যান্ড প্রেজেন্ট, উইচ ইজ আমার কাছে যেটা কিন্তু ভালো লেগেছে। আসলে আমরা এই অতীত নিয়ে আর কতদিন চলবো? রাইট, রাইট। আচ্ছা, আপনি যে বললেন যে ধরেন দুটো পার্সপেক্টিভ আছে। একটা হচ্ছে যে নির্বাচন, আমি হ্যাঁ নির্বাচন দেখবো, বা আপনি যে কথাগুলো বললেন। আরেকটা আছে ধরেন এবারে নির্বাচনটাকে অনেকে বলছে এবারে নির্বাচনটা আসলে আদর্শের লড়াই না। এবারে নির্বাচনটা আসলে আদর্শের লড়াই না, এটা একটা ভবিষ্যৎ নির্মাণের লড়াই। সেইখানে ভবিষ্যৎ নির্মাণের লড়াইয়ে দেখেন বাংলাদেশের নির্বাচনগুলোতে বা রাজনীতি এই প্রথম সাধারণত কী হতো, আওয়ামী লীগ এবং বিএনপির একটা প্রতিযোগিতা হতো। এবার আওয়ামী লীগ নেই, এটা বাস্তবতা। সেই জায়গাটা এবার এসেছে জামাত। এবং জামাতে ইসলামীকে আমরা জানি একটি আইডেন্টিটি পলিটিক্স করা একটি দল, যারা ইসলামকে নিয়ে রাজনীতি করে। আমাদের দেশে যে তরুণ সমাজ, তারা এই রাজনীতিকে কিভাবে দেখছে মনে হয়? এটা আসলে একটা ভেরি ইন্টারেস্টিং। আমার কাছে মনে হয় যে আম, এই মুহূর্তে আম, এটা আমরা আমরা যে প্রজন্মের মানুষ, আমাদের কাছে খুব সারপ্রাইজিং মনে হতে পারে, কিন্তু আমি বলবো যে আম, জামাত ইসলামী আম, অনেক ভালোভাবে কিন্তু ইয়াং জেনারেশনকে ইনফ্লুয়েন্স করতে পেরেছে। আমাদের সময় আমরা ভাবতাম যে মানে ইয়াঙ্গার জেনারেশন ইজ, কি বলবো, নতুন, আহ, সেই পুরোনো দিনের সেই টুপি পরা, পাঞ্জাবি পরা, দাড়িওয়ালা, এ ধরনের ব্যক্তিত্বকে ওরা একটু অপছন্দ করে। হয়তো করে, আমি জানি না, কিন্তু এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি যে মানুষের যে, তরুণদের যে আকাঙ্ক্ষার জায়গাটা, সেই আকাঙ্ক্ষার জায়গাটায় আমি বলছি না যে জামাত বিএনপির থেকে বেশি জায়গা করে নিয়েছে, কিন্তু আমি যতটুকু ভেবেছিলাম যে যে জায়গাটায় জামাত আসার সম্ভাবনা আছে, তার থেকে অনেক বেশি কিন্তু এসছে। এটা হচ্ছে একটা বাস্তবতা যে, এবং অন্তত জামাতের এদিকে আমি বলবো দে আর ভেরি সাকসেসফুল। যে তারা তাদের একটা ইমেজ, আগে আমরা ভাবতাম যে জামাত মানে হচ্ছে একটা, কি বলবো, ভেরি কনজারভেটিভ, আল্ট্রা কনজারভেটিভ, মোল্লাদের দল। কিন্তু আজকালকার ইয়াঙ্গার জেনারেশনকে দেখে মনে হচ্ছে যে জামাত সম্পর্কে তাদের সে ধারণাটা অনেক পাল্টে গেছে। আচ্ছা, আপনি একটা খুব শব্দ ব্যবহার করেছেন, ইনফ্লুয়েন্স। এই ইনফ্লুয়েন্স যদি বলি তাদের উপর, আপনার কাছে কি মনে, আপনার অবজারভেশন কি যে ইনফ্লুয়েন্সটা কীভাবে তৈরি করলো তারা? এটা কি কেবলমাত্র আমাদের পুরাতন দুই রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগের অতীত যে তাদের রেকর্ড, বিশেষ করে ক্ষমতায় এসে দুর্নীতি, সন্ত্রাস, আমরা বলবো যে তারা কিন্তু পুরোপুরি সেইগুলোকে অতিক্রম করতে পেরেছিল না তাদের সময়, সেইগুলো কি কাজ করেছে, না এর সাথে অন্য কিছু উপকরণও আছে? আমার মনে হয় মূলত মূলত সেটাই। জামাত ইসলামী একটা ইমেজ তৈরি করতে পেরেছে, খুব স্ট্রং একটা ইমেজ। তারা সৎ। হ্যাঁ, এখন সততা তো আসলে অনেক রকমের হতে পারে, অর্থনৈতিক সচেতনতা হতে পারে, রাজনৈতিক সচেতনতা হতে পারে, আদর্শগত দে ক্যান বি সততা হতে পারে। আদর্শগত সচেতনতা হতে পারে, অনেক রকমের সচেতনতা হতে পারে। কিন্তু আম, জামাত ইসলামী একটা জায়গায় তারা স্ট্রংলি তাদেরকে দাঁড় করাতে পেরেছে, তারা খুব সৎ। ওই অর্থনৈতিক সচেতনতাকেই মানুষ ধারণা করছে।
তো ওই জায়গায় একটা আছে যে ইয়াঙ্গার পিপল বা ওভারঅল যারা জামাতকে ভোট দিতে চাচ্ছে তাদের একটাই পয়েন্ট কিন্তু আমি দেখছি, তারা সৎ। আমরা সৎ লোককে ভোট দিতে চাই। সো এবং তারা সাকসেসফুল হয়েছে যে এই এই জায়গাটাতে। আরেকটা জায়গা যেটা বলবো যে তারা হয়তো আম, যেটা ইনফ্লুয়েন্স করেছে যে ইউনিভার্সিটিগুলোতে যে লাস্ট ইলেকশনটা হলো, হ্যাঁ, সেই ইলেকশনটাতে ছাত্র শিবিরের যে ভূমিধস বিজয়, এবং ওগুলো তো এই এরাই কিন্তু এবার ভোট দিচ্ছে জাতীয় নির্বাচনেও, তাই না? এবং সেটা কিন্তু অনেক বড় একটা ইনফ্লুয়েন্স করেছে ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে। ইফ ইউ সি যে ইভেন মহিলারা যাদেরকে আমরা মনে করি যে তারা কখনোই ওই ইসলাম বা এরকম কনজারভেটিভ রাজনীতির প্রতি আকৃষ্ট হবে না, আমি দেখছি যে তারাও কিন্তু আহ, বেশ কি বলবো, প্রবলভাবেই মনে করছে যে জামাতের কাছে তারা বেশি নিরাপদ। আচ্ছা, এখানে কিন্তু এই নারী বিষয়ক, নারীর ক্ষমতায়নের বিষয়ে কিন্তু গত 2 সপ্তাহ ধরে একটা বিতর্ক চলছে যে জামাত প্রধান তাহের সাহেব, ডক্টর তাহের সাহেব বলেছিলেন আল জাজিরা কাছে সম্ভবত, যে নারী নেতৃত্ব তারা অ্যালাউ করে না এবং তাদের আমির পদে কখনোই কোনো নারী আসবে না। সেই বাস্তবতাতেও এবং এবার দেখা যাচ্ছে জামাত ইসলামী কিন্তু একমাত্র দল, জামাত ইসলামের যে রাজনৈতিক দল, তারা এবার নির্বাচনে একজনও নারী প্রার্থী দেননি। সেই জায়গায় আপনি বলছেন যে নারীরাও অ্যাকসেপ্ট করছে বা তারাও মনে করছে, এটা আপনার কাছে কেন মনে হলো? বা আমাদের দেশের নারীরা কি এই বিষয়টাকে মাথায় নিচ্ছে না, কনসিডার করছে না? আমার মনে হয় তারা হয়তো, মানে হয় না, এক এক সময় এক একটা বেশি এক একটা জায়গাতে ইম্পর্টেন্সটা থাকে বেশি। তারা হয়তো ইউনিভার্সিটি ক্যাম্পাসের যে তারা আগে যে কি বলবো দুর্বৃত্তায়ন দেখেছে, হুম, হুম। সেখান থেকে ওরা ওরা মনে করছে যে ছাত্র শিবির, এবং এই যেটা যেটা বললাম যে ছাত্র শিবিরের সঙ্গে যেহেতু যে আমাদেরকে লিঙ্ক আছে, তারা মনে করছে ছাত্র শিবিরের কাছে তারা অনেক বেশি নিরাপদ। হ্যাঁ, হুম। সেই জায়গা থেকেই আমার মনে হয় যে এই ধারণাটা এসছে যে জামাত যদি ক্ষমতায় থাকে তাহলে পরে, হ্যাঁ ঠিক আছে, নারীদের ইকুয়ালিটি আমরা যেটা বলি, ওই হুম। জায়গায় হয়তো জামাত সেটা সম্মান করবে না, কিন্তু একটা যে যে নির্ভরতা যে আমি সেফ ইন দি হ্যান্ডস অফ জামাত, এটা মনে হয় তারা ইয়াঙ্গার জেনারেশন শুধু নয়, ইভেন ইভেন যারা মহিলা ভোটার, আমি একটা আমারই এক বন্ধুর মানে পরিবার, তারা সবসময় বিএনপি সাপোর্ট করতে, আই ডোন্ট নো আলটিমেটলি কি করবে। তারা বলছে আমরা এবার জামাতকে ভোট দিব। এবং আমার সেই বন্ধুর স্ত্রী আম, রবীন্দ্রনাথের কবিতা পড়ে, হ্যাঁ, এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে বেরিয়েছে। সো দের ইজ আ, আমি বলবো দের ইজ আ ট্রেমেন্ডাস শিফট জামাতের যে ইমেজ, হ্যাঁ, সেই ইমেজের জায়গায় তারা এটা সাকসেসফুলি করতে পেরেছে। এটা 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 স্বীকার করতে হবে, হ্যাঁ, যে তারা এই জায়গায় তারা সফল হয়েছে। আচ্ছা, টুকু ভাই, আরেকটা বিষয় যে ধরেন সততার প্রশ্ন আসে, হ্যাঁ। ধরেন একটা কথা এখন বলা হচ্ছে যে ওরা জামাতে ইসলামী বলতেছে, কিন্তু ওরা কিন্তু পরিষ্কার করছে না ওদের ক্ষমতা আসলে ইসলামী শাসন কায়েম করবে কি করবে না। এটা কিন্তু সততার সাথে এটা যায় না, এটা এক ধরনের হিপোক্রেসি, এটা অনেকে বলছে এইভাবে জামাতকে সমালোচনা করতে গিয়ে। আরেকটা বিষয় হচ্ছে যে জামাত তো, আমরা বিএনপি এবং আওয়ামী লীগকে ক্ষমতা দেখেছি, জামাতকে তো আমরা ক্ষমতায় দেখিনি। আমরা জানি না সে সৎ কি সৎ না, আমরা পারসেপশন থেকে বলছি। কারণ এরা তো বাংলাদেশ সমাজেরই প্রতিনিধি আসলে। বিএনপি বলি, আওয়ামী বলি, এরা তো আমাদের সোসাইটির, আমাদের এই মানে বাংলাদেশ ভূখণ্ডের মানুষেরই প্রতিনিধিত্ব করে। এবং জামাত ইসলামেও তাই। এখন ধর জামাত ইসলাম যাদেরকে এখন নেতৃত্বে, জামাত ছোট, আপনি ভালো আমার সাথে নিশ্চয়ই একমত হবেন যে একটি ছোট সংগঠনকে যেভাবে চালানো যায়, আর যখন ক্ষমতায় আসবে তখন সংগঠনটা যখন বড় হবে, দুই সংগঠনের পরিচালনা বা তার নিয়ন্ত্রণ কিন্তু এক না। এটা কি মানুষ বিবেচনা করছে না? বা আপনার কাছে এটা কি মনে হয়? আচ্ছা, আমি আমি সেই প্রশ্নটাতে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলিনি, যেমন তুমি বলেছিলে একটু আগে যে নারী নেতৃত্বের কথা। রাইট। এবং এখানেই সবচেয়ে প্রথম আমি বলবো যে তারা যে অসৎ, হুম। হুম। আমি দুঃখিত এটা বলতে, হুম। এই জায়গাতে আমি মনে করি একটা ভেরি স্ট্রং পয়েন্ট যে তাদের সততার অভাব আছে। কারণ তারা যদি নারীর নেতৃত্বকে নাই মানে, তাহলে পরে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করে তারা তাদের সাথে সরকারে ছিল কেমন করে? রাইট। তারা একসাথে সরকার গঠন করেছে, মন্ত্রিত্বও নিয়েছে। সো হুম। দ্যাট ইজ ইন মাই অপিনিয়ন, এটা চূড়ান্ত একটা অসততা। হুম। হিপোক্রেসি। তবে তুমি তুমি যে পয়েন্টে বলেছো যে যে ক্ষমতায় গেলে অর্থনৈতিক মানে সততা, সেই জায়গাতে হয়তো জামাত, আমার ধারণা, বিকজ দে ভেরি ডিসিপ্লিন চেইনড একটা একটা সংগঠন, হ্যাঁ, রেজিমেন্টাল রেজিমেন্টাল বলা যায়।
এবং আরেকটা কথা কিন্তু মনে রাখতে হবে, আমি তো অনেককেই বলি, আমাকে যেন অনেকে মানে ব্লেম করে, তুমি কি তাহলে চাঁদাবাজিকে সমর্থন করো? না, আমি সমর্থন করি না, কিন্তু এটা আসে কোত্থেকে? আমাদের দেশে একটা রাজনৈতিক দলের ফান্ড কোত্থেকে আসে? আমরা আমরা যারা কানাডায় থাকি বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, হুম। দের ইজ এ সিস্টেম যে সরকার থেকেও টাকা দেওয়া হয়, আবার প্রত্যেকটা পার্টি লিগালি তারা ফান্ড রেজিং করতে পারে। বাংলাদেশে দের ইজ নো সিস্টেম লাইক দ্যাট। একটা সংগঠন চালাতে গেলে কোটি 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 টাকা লাগে, টাকা আসবে কোত্থেকে? সো দের ইজ, তখনই এই পার্টির নামে চাঁদাবাজি হয়। কিন্তু জামাতের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট, জামাতের কিন্তু কতগুলা, এটাও কি অ্যালাউড? আমার রাইট। প্রশ্ন, তাই না? হুম। যে জামাতের সঙ্গে লিঙ্কড দেয়ার আর লট অফ অর্গানাইজেশনস, আমরা সবাই জানি সেগুলো। হ্যাঁ, দেয়ার ফান্ডিং জামাত, কিন্তু এটা কি কোনো লিগাল ফ্রেমওয়ার্কের আন্ডারে হচ্ছে? সো এই সততা জিনিসটা আমার কাছে খুব কনফিউজিং আমি বলবো। বাট আমি যেটা বললাম, বাট দে হ্যাভ বিন এবল টু, এটা মানুষের মধ্যে ধারণাটা স্থাপন করতে পেরেছে সাকসেসফুলি, রাইট। এবং যে আমরা সৎ। আচ্ছা, আপনি ধারণার কথা এর আগে একটা বলি, আমি একটু নিজের কথা বলি যে আমি আপনাকে খুব কাছ থেকে দেখেছি যে আপনি কানাডার লিবারেল যে রাজনৈতিক দলটা সেটার সাথে সক্রিয়ভাবে আপনি কাজ করেছেন, এবং আমি নিজের চোখে আপনাকে দেখেছি যে ফান্ড রেইজ করতে, এবং সেটা কত কঠিন সেটা মানে আপনার কাজকে আমি খুব কাছ থেকে দেখে আমি বুঝতে পেরেছি। এনিওয়ে, এই যে ধারণার কথা বললেন, ধরেন বিএনপি বা আওয়ামী লীগের কথা আসলেই বলা হয় যে দুর্নীতিগ্রস্ত ইত্যাদি ইত্যাদি, তারা অসৎ। কিন্তু দেখেন, বিএনপি কথা যদি বলি, বিএনপির প্রধান দুই ব্যক্তিত্ব জিয়াউর রহমান বাংলাদেশের সৎ ব্যক্তিদের আইকন, এতে মনে হয় কারোর কোনো দ্বিমত নাই। বেগম খালেদা জিয়াও তাই। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যদি একটা দুর্নীতির সুস্পষ্ট কোনো প্রমাণ পেত বা নমুনা পেত, তাহলে আওয়ামী লীগ কি ওই সামান্য ভুয়া এতিমখানার মামলা করতো? জীবনও করতো না। পায়নি বলেই করে না, মানে ছিল না বলে পায়নি, পায়নি বলে করতে পারেনি। আর একটা যদি দেখেন, মিলনের কথা মনে আছে, শিক্ষামন্ত্রী মিলন রাতারাতি বাংলাদেশ থেকে কিন্তু নকল দূর করে দিল। আপনি বিএনপিতে অন্তত 1 ডজন মন্ত্রী খুঁজে পাবেন যাতে আপনি নিশ্চিত করে বলতে পারবেন তারা সৎ ছিলেন। আমি আমি নিশ্চিত, আমি বলতে পারবো। এম কে আনোয়ার কথা আমাদের মনে আছে। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে কি বাজারে প্রচারের ক্ষেত্রে কিন্তু বিএনপিকে আওয়ামী লীগের সমান কাতারে রাখা হচ্ছে। আমি কি ঠিক বললাম, বা এটা কেন, যদি ঠিক বলে থাকি আপনার কাছে কি মনে হয়? তুমি ঠিকই, তুমি একদম ঠিক বলেছো, কিন্তু আসলে আমার মনে হয় এক্ষেত্রে বরাবরের মতোই বিএনপি খুব দুর্বল। হ্যাঁ, প্রচারণায় বিএনপি তাহলে। ওই ফুটবল খেলায় থাকে না, যে এক দল থাকে শুধু ডিফেন্সিভ ডিফেন্সিভ খেলে যায়, ডিফেন্সিভ খেলে যায়। বিএনপির কিন্তু তাদের যে যে তুমি যে যে কথাগুলো বললে, আমি সেদিন তোমার আরেকটাই আমি দেখলাম, টকশো দেখলাম, ওই যে খাম্বা খাম্বা হুম। নিয়ে যে তুমি যে খাম্বা। ডেটাগুলি দিয়েছো। হ্যাঁ, এই এই এখনো কিন্তু আমি দেখছি সেই আগে যেরকম আওয়ামী লীগ খাম্বা তারেক বলতো, এখন যারা জামাত সমর্থক, তারা কিন্তু একই, ভেরি ইন্টারেস্টিং, ওই ল্যাঙ্গুয়েজ কিন্তু এখন তারা ব্যবহার করছে। হ্যাঁ, মজার বিষয়, আমি আবারও স্মরণ করিয়ে দিই, মজার বিষয়, ওই খাম্বা প্রকল্প মানে ওই ইলেকট্রিক খুঁটি বসানোর প্রকল্পের শতকরা 80 ভাগের বেশি কাজ করেছে কিন্তু আওয়ামী লীগের কাজী সাহেদ। রাইট। হ্যাঁ, তুমি তুমি সেটা সেটা সুন্দর করে বলেছো। হ্যাঁ, কিন্তু আমি যে ওই যে বললাম যে আমাদের এখানে যেটা মনে হয় যে বিএনপি ইজ এক্সট্রিমলি উইক ইন প্রেজেন্টিং দ্যাম। বিএনপি সবসময় ওদের মিডিয়া অত্যন্ত দুর্বল ছিল। আমি মনে করি যে এখনো তারা কিন্তু, এখন ওদের 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 স্ট্রং একটা পত্রিকা নাই, রাইট। ওদের স্ট্রং একটা টেলিভিশন নেটওয়ার্ক নাই। হ্যাঁ, ওদের ওদের যথেষ্ট ভালো ভালো সাংবাদিক আছে যারা যারা ন্যাশনালিস্ট ইয়েতে বিশ্বাস করে, কিন্তু তাদেরকে যে একটু পেট্রোনাইজ করা, তাদেরকে যে সাপোর্ট করা, তা কিন্তু দেখা যায় না। এবং এটাই কিন্তু বারে বার বিএনপির জন্য আমার মনে হয় বুমেরাং হয়ে আসছে। আর একটা জিনিস আমার অভিজ্ঞতা থেকে বলি, ধরেন বিএনপিতে কিছু অনেক সাংবাদিক আছেন, আহ, আমিও ছিলাম তাদের মধ্যে, যারা আমরা সরাসরি বিএনপি করতাম না, কিন্তু আমরা ধরেন আওয়ামী লীগের সময় যেভাবে প্রতিবাদ মুখর ছিলাম, আমি আমার কথা বলবো না, আরও অনেকেই যারা বাংলাদেশে এখনও আছে, এই দেখা যাচ্ছে যে পরিবর্তনের পরে তাদের মূল্যায়নের চেয়ে ওই একটা আলাদা গ্রুপ, সুবিধাভোগী গ্রুপ, যারা হয়তো ইংল্যান্ডে কানেকশন ভালো ছিল, তারেক রহমানের সাথে কানেকশন, তারাই কিন্তু সুবিধাজনক জায়গা আছে। বিএনপির অবশ্যই এই বিষয়টা মাথায় রাখা উচিত যে, কিন্তু তারা এখানে কিন্তু তারা ভুলগুলা করে, এখানেই তারা হ্যাঁ, ভুলগুলা করে। অতীতের ভুল থেকে যদি শিক্ষা না নেয়, আমি হ্যাঁ। আমি যেটা মনে করি, শুধু বিএনপি না, বাংলাদেশের জন্য এবং বিএনপির জন্য, দুজনের জন্য কিন্তু দিস ইজ দ্য লাস্ট চান্স। রাইট। এবং এই সুযোগ যদি তারা হারায়, একদিকে বাংলাদেশ হারবে,
এবং বিএনপিও হেরে যাবে। সো দে হ্যাভ টু থিঙ্ক পজিটিভলি। তাদের যে উইকনেসগুলো ছিল সেগুলো যদি এখনই অ্যাড্রেস না করে, হুম, তাহলে কিন্তু ভবিষ্যৎ ভয়াবহ। হ্যাঁ, তার মানে আপনার কথা থেকে একটা জিনিস আসছে যে বাংলাদেশের ভবিষ্যৎ বিএনপির সুস্থ রাজনীতির সাথে মারাত্মকভাবে সম্পর্কিত, এটা অবশ্যই। আমি তাই বিশ্বাস করি। ওকে, আরেকটা অভিযোগ বিএনপির বিরুদ্ধে আসে পরিবারতন্ত্র। কিন্তু আমি একটা জিনিস দেখি যে ধরেন বিএনপিতে তারেক রহমান ছাড়া তো আর কেউকে আমি দেখি না পরিবার থেকে উঠে আসা, এবং তারেক রহমানকে যে পরিবারতন্ত্রের অজুহাত দেওয়া হয়, বাট আপনি খেয়াল করেন সেই 90 সালের পর থেকে তারেক রহমান কিন্তু তৃণমূল পর্যায় থেকে রাজনীতি করতে করতে এখানে আসছেন। তারপরও তারেক রহমানের শীর্ষ পদে থাকাকে পরিবারতন্ত্র হিসেবে একটা ব্র্যান্ডিং করা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন? আমি আসলে ব্যক্তিগতভাবে এই জিনিসটাতে আমার সবসময় আমি একটা জিনিস বিশ্বাস করি, একটা মানুষ যদি যোগ্য হয়, একটা মানুষ যদি লিডারশিপ করতে পারে, সে কার ছেলে কার মেয়ে, ইট ইট শুডন্ট বি এ রাইট। ম্যাটার অ্যাট অল। আমেরিকাতে কেনেডি পরিবার কি তোমার পরিবারতন্ত্র না হলো, দে ভেরি অ্যাক্টিভ ইনভলভ ইন পলিটিক্স, তাই না? বুশ, আমাদের পাশের বুশের বাবা ছেলে পাশের পরপর দেশ প্রেসিডেন্ট ছিল। ভারত, আমাদের পাশের দেশ হ্যাঁ, ভারত, তাই না? ভারতে এখনো কিন্তু সেই ওই গান্ধী পরিবারই কিন্তু, নেহেরু পরিবারই কিন্তু বলা যায় রাজনীতি অনেকটাই নিয়ন্ত্রণ করছে, এবং তারা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড়, আমরা বলি সবচেয়ে বড় ডেমোক্রেসি। সো আমার মনে হয় আসলে ব্যক্তি বা পরিবার কেন্দ্রিক রাজনীতি হওয়াটা মন্দ নয়, কিন্তু যদি এমন হয় যে সেটা জোর করে করা হচ্ছে, যে রাইট। পার্টির মধ্যেও অটোক্র্যাটিক একটা সিস্টেম দাঁড় করানো। আমাদের জাস্টিন ট্রুডোর বাবা কি রাজনীতি করতেন না? উনি কি হ্যাঁ, 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 ছিলেন না? অবশ্যই। হুম। সো আই ডোন্ট সি আ প্রবলেম যে পরিবার, বরঞ্চ যেটা হয়, আমি মনে করি যে দেখা যায় অন্য অন্য পেশাতেও, বাবা যদি ডাক্তার হয় দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে ছেলেমেয়েরা ডক্টর হয়। রাইট। বাবা যদি আইন আইন পেশা করেন, ছেলেমেয়েরাও আইন সাংবাদিকের পেশা ছেলে করে। এটা সাংবাদিক কিন্তু হয়, আমি হইছি। খুব কম। এক্স্যাক্টলি, খুব কমন। হ্যাঁ, অতএব ধরো যদি রাজনৈতিক একটা নেতা থাকেন যে সত্যি সত্যি দেশের জন্য কাজ করেছে, তার পরিবার যদি সেখান থেকে শিক্ষা নিয়ে আসে, এটা তো ভালো আমার মনে হয়। হ্যাঁ, অবশ্যই আমি সেভাবে দেখি। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, ধরেন বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশ রাষ্ট্রকে পরিচালনা করার ক্ষেত্রে ভারত একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র, এবং ভারতকে আপনি ইগনোর করে কখনোই কিছু করতে পারবেন না। ফলে যদি আমরা সবসময় জানি যে ভারতের যে এক বর্তমান যে রাজনৈতিক দর্শন দিয়ে ভারত এখন চলছে, সেই জায়গায় যদি জামাতে ইসলাম শক্তিশালী হওয়াটা, যেহেতু জামাতের সঙ্গে ইসলাম নামটা আছে, এই ক্ষেত্রে ওদের শক্তিশালী হওয়াটা কি ভারত বাংলাদেশ সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলবে? এটা আসলে কিন্তু খুব কঠিন প্রশ্ন। হ্যাঁ, কারণ আম, এক নম্বর হচ্ছে যে তোমার সাথে আমি একটু ভিন্নভাবে বলবো, যে ভারতকে মানে আমরা যদি আজকে আজকে যদি আমরা কানাডা ইউএস মানে সম্পর্কটাকে দেখি, আজকে একটা মারাত্মক একটা জিনিস ঘটেছে, তাই না? যে যেখানে আম, তোমার মার্কানি ওভাল থেকে উঠে এসছে, দাঁড়িয়ে বলেছে যে কানাডা ডাজন্ট নেগোশিয়েট আন্ডার গানস। রাইট। হুম। মাথায় অস্ত্র রেখে আমরা ইয়ে করব। হ্যাঁ হ্যাঁ, যে আমরা সেরকম রাষ্ট্র না। আমার মনে হয় আসলে কানাডা কিন্তু আমাদের একটা পথ দেখাচ্ছে, বাংলাদেশের মতো একটা রাষ্ট্রকে কিন্তু পথ দেখাচ্ছে যে আসলে আমাদের কি পথে যাওয়া উচিত। সো ভারতকে ইগনোর করে আমরা কিছু করতে পারবো না, বাট ইট হ্যাজ টু বি, যেটা আমার মনে হয় দুটো দলই বলছে, তারেক জিয়াও বলছেন, বিএনপিও বলছে, জামাত আগে কথা বলছে কথা, যে বাংলাদেশ ফার্স্ট। আমাদের বাংলাদেশের স্বার্থের জন্য ভারত হোক, চায়না হোক, আহ, মালয়েশিয়া হোক, টার্কি হোক, ইট ডাজন্ট ম্যাটার, পাকিস্তান হোক। হ্যাঁ, এখন পাকিস্তান 55 বছরে পাকিস্তানের সাথে আমাদের একটা একটা নট পাকিস্তানের সাথে, পাকিস্তানের একটা সামরিক বাহিনীর সাথে আমাদের একটা সংঘর্ষ হচ্ছে। আমি কিন্তু এ ব্যাপারে খুব ক্লিয়ার, পাকিস্তানের জনগণের সাথে কিন্তু আমাদের কোনো যুদ্ধ হয়নি। হুম। ইট ওয়াজ নট এ সিভিল ওয়ার। হ্যাঁ, পাকিস্তানের সেনাবাহিনীর সাথে বা একটা এলিট ক্লাসের সাথে, এবং এটা পাঞ্জাব বেস ক্লাস, হ্যাঁ, আমাদের যুদ্ধ হয়েছে। বাট দ্যাটস পাস্ট। আমরা যদি এখন 55 বছর পরেও ওটাকে ধরে রেখে পাকিস্তান আমাদের জাত শত্রু চিন্তা করি, তাহলে আমরা এগোতে পারবো না। আমাদের এই যে ক্রিকেট নিয়ে যা হলো, তাই না? তুমি তো জানো, তাই ডেফিনেটলি না? পাকিস্তানের পাশে ছিল। আউটস্ট্যান্ডিং, মানে পাকিস্তান যেভাবে পাশে ছিল, এবং আজকে কিন্তু আইসিসি বো ডাউন করতে বাধ্য হয়েছে, ডিউ টু পাকিস্তান। তাই না? হ্যাঁ, যে সো আমাদের আমাদের স্বার্থে যে পাশে দাঁড়াবে, আমার কথা হচ্ছে যে বাংলাদেশের স্বার্থে যে পাশে দাঁড়াবে আমরা তার সাথেই থাকবো। হ্যাঁ, এখানে আমি একটু অ্যাড করি, যেমন ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমার ঘটনার পর যদি সেটা মাথায় রাখতো, তাহলে জাপানের সঙ্গে আজকে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা হতো না। কিংবা ভিয়েতনামে তো তাই, ভিয়েতনামে যে ভিয়েতনামের জীবনে এর চেয়ে খারাপ পৃথিবীর ইতিহাসে বিশ্বযুদ্ধ ছাড়া এর চেয়ে ভয়াবহ তো আর কিছু হয় নাই। তারপরও ভিয়েতনামের সাথে, হ্যাঁ,
সামনে এগোনোর জন্য কূটনীতি হচ্ছে, আমি সবসময় বলি, কূটনীতি হচ্ছে নট এ কনসার্ন অফ পিরিয়ড অফ টাইম, ইটস এ কনসার্ন অফ পয়েন্ট অফ টাইম। হ্যাঁ, আচ্ছা, এবার আরেকটা বিষয় আসি, যে 12 তারিখে যে নির্বাচন হচ্ছে এর সঙ্গে কিন্তু গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে গণভোট। এই গণভোট নিয়ে মানুষের, নির্বাচন নিয়ে তো মানুষের একটা আগ্রহ আছে, তার এলাকায় কে জনপ্রতিনিধি হবেন সেটা একটা বিষয়। আর একটা হচ্ছে গণভোট। গণভোট নিয়ে মানুষের আগ্রহ কেমন দেখছেন? গণভোট নিয়ে মানুষের আগ্রহ আছে, কিন্তু আসলে অনেকেই গণভোটটার সম্পর্কে খুব স্বচ্ছ ধারণা নেই, এবং না থাকারই কথা। আসলে এটাকে অনেক অনেক বেশ কিছু জটিল করে ফেলেছে আসলে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইটস ভেরি ডিফিকাল্ট এতগুলো পয়েন্টের সঙ্গে আমি সবগুলোতে হ্যাঁ বলবো বা না বলবো, এটা খুব খুব জটিল একটা ব্যাপার আসলে। হ্যাঁ, যদি এটাকে যদি আরেকটু কনসিয়াস করা যেত যে 5টা পয়েন্ট, যে এই 5টার মধ্যে আপনি ইন্ডিভিজুয়ালি হ্যাঁ হ্যাঁ না ভোট দিতে পারবেন, তাহলে হয়তো মানুষের জন্য এই হ্যাঁ না ভোট দেওয়াটা বেটার হতো। কিন্তু ওভারঅল যেটা হয়েছে, যে আমার মনে হয় যে মানুষ বুঝে হোক না বুঝে হোক, হ্যাঁ, যে তারা মনে করছে যে আমাদের হ্যাঁ ভোট দিতে হবে। গুড, হুম। ইটস এ গুড সো সাইন, কারণ টুকু ভাই আমি ভোট অফকোর্স দিয়েছি। ইস হ্যাঁ, অফকোর্স ইস এ গুড সাইন, কিন্তু বলে এটা বুঝে না না বুঝে রাইট। ওরা মনে করছে যে হ্যাঁ হ্যাঁ ভোট হলে আমাদের ভালো হবে। হ্যাঁ, এইটুকু ওদের 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 মাথার মধ্যে আছে আর কি, যে কিন্তু কতটুকু বুঝে করছে যে হ্যাঁ এইটা 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 এটা ভালো হবে, এটা রাইট, এটা রাইট। একটু কোয়েশ্চেন। হ্যাঁ, অতটুকু বোধহয় অনেকের মধ্যে সেইটুকু স্বচ্ছ ধারণা নেই। হ্যাঁ, এটা ধরেন, আমি তো গত সপ্তাহের আগের সপ্তাহে ভোট দিলাম, যে পোস্টাল ভোট। আমার যেটা বিবেচনায় ছিল যে 84টা যে প্রস্তাবনা আছে তার মধ্যে 47টা হচ্ছে সাংবিধানিক। আমি সাংবিধানিক বলে মাথায় নিয়েছি। 47টা সাংবিধানিক পদ আমি প্রত্যেকটা পড়েছি ইন্ডিভিজুয়ালি, প্রতিটা। কিন্তু প্রতিটার সাথে আমি কিন্তু একমত না। কিন্তু আমি দেখেছি আমার বিবেচনায় যে প্রতিটার সাথে একমত না, কিন্তু বেশিরভাগের সঙ্গে আমি একমত। যেহেতু বেশিরভাগের সাথে আমি একমত, তাই আমি হ্যাঁ দিয়েছি। এটাও তো হ্যাঁ, বাট মানুষের সামনে ওই ইনফরমেশনটা থাকতে তুমি হবে। বেশিরভাগের সাথে একমত, কিন্তু ধরো দের কুড বি আ ফিউ হ্যাঁ, যেগুলো যেগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট টু ইম্পর্টেন্ট। ইউ। যেমন ধরো আমি তোমাকে দুটো কথা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাকে অনেকে আম, এই জন্য অপছন্দ করতে পারে। আমি কিন্তু মনে করি যে দু দু টার্ম, হ্যাঁ, এটা ফিক্স করাটা ডেমোক্রেটিক নয়। কারণ ধরো একটা 2 টার্মের বেশ একটা 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 রাজনৈতিক দলের নেতা যদি ডেলিভার করতে পারে আমাদেরকে, এবং জনগণ যদি মনে করে না আমি তাকে আরো 2 বছর আরো আরো একটা টার্ম চাই, হ্যাঁ, তাহলে ওয়াই হি শুড বি এবল টু ডু দ্যাটস মাই মাই পয়েন্ট। হ্যাঁ, যে আমি এখানে এই জায়গার সাথে আমি সম্পূর্ণভাবে একমত নই, যে যদি জনগণ চায় যে তাকে 3 টার্ম রাখবে, হু এম আই টু সে নো? রাইট। এটা এক নম্বর। কিন্তু জাস্টিন ট্রুডো তো একাধিক টার্ম, 2 টার্মে বেশি ছিলেন হ্যাঁ জাস্টিন ট্রুডো হ্যাঁ, এখানে। হ্যাঁ, আমাদের আমাদের ক্যানাডাতে আছে, তাই না? দের ইজ নো বার। হ্যাঁ, তুমি দুটো। সো আসলে যদি যদি এডুকেটেড ভোটার্স হয়, তাহলে কিন্তু এই ভয়টা থাকে না যে সে একটা একটা অটোক্রেটিক একটা কিছু করতে চাবে। অন্যদিকে আবার দেখো, ধরো যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে একটা ভারসাম্য, আমি কিন্তু মনে করি এটা খুবই দরকার, খুবই দরকার। ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এখন তুমি এই দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট। এখন তো আমি একটাতে হ্যাঁ একটাতে না বলতে পারবো না। সো আমাকে ওভারঅল তাহলে আমাকে ওই তুমি যেটা বললা যে যেটার মধ্যে মনে হয় বেশি হ্যাঁ 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 আসছে, ওইটা আমি হ্যাঁ বলবো। রাইট, রাইট। আরেকটা জিনিস, যেমন উচ্চকক্ষের বিষয়টা বলি, ধরেন উচ্চকক্ষে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের মতো একটা ছোট দেশে উচ্চকক্ষের দরকার নেই। তারপরে যখন উচ্চকক্ষটা দেওয়া হয়েছে, এই উচ্চকক্ষে আপনি খেয়াল করেন, উচ্চকক্ষের সদস্যরা নির্বাচিত হবেন পিয়ার পদ্ধতিতে, আনুপাতিক হারে। এখন বাংলাদেশে যেভাবে নির্বাচন হয় নিম্নকক্ষে, আমরা কিন্তু আওয়ামী লীগ বিএনপির সময় দেখেছি, আওয়ামী লীগ বিএনপি কিন্তু প্রায় সমান অনুপাতে ভোট পেত। এখন দেখা যাচ্ছে যে বিএনপি সংখ্যা বা আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, বা বিএনপি নিম্ন কক্ষের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আওয়ামী লীগের চেয়ে 1% ভোট, বিএনপির চেয়ে আওয়ামী লীগ 1% ভোট বেশি পেয়েছে। তাহলে উচ্চকক্ষে তাদের সংখ্যাগরিষ্ঠতা হয়ে যাবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, কোনো বিলই তো পাশ হবে না। আহ, আমার মনে হয় সব বিলের জন্য বোধহয় উচ্চ কক্ষের বোধহয় না, সব বিলে, ইয়ে সব বিলে, দরকার নেই। সব বিলে। সব বিলে আছে? হ্যাঁ, সব বিলে আচ্ছা, আছে। হ্যাঁ, তাহলে তো অবশ্যই একটা বড় ধরনের একটা একটা সমস্যা হতে পারে ফর শিওর। এবং ওইখানে বরঞ্চ রাজনীতিক, ওই যে বললাম যে দর কষাকষির জায়গাটা আছে, এটা কিন্তু আরো 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 প্রকট আকার ধারণ করতে পারে। রাইট। আরেকটা ভালো দিক করেছে, যেমন 70 অনুচ্ছেদের বিলুপ্তি কথা বলে, যেটা ফ্লোর ক্রসিং যেটা বলা হয়, আপনি বোধহয় ওটার সঙ্গে ইয়ে করে ফেলছেন। ওখানে বলা হয়েছে যে শুধুমাত্র অর্থ বিল এবং সরকার পরিবর্তন অনাস্থা বিষয়ক ভোট ছাড়া
আচ্ছা আচ্ছা, আর রাইট রাইট সব রাইট রাইট, জায়গায় সরি, হ্যাঁ, স্বাধীন মতো ভোট দিতে পারবে। কারেক্ট কারেক্ট সরি। দিস ইজ এ ভেরি গুড ডিসিশন না, অলসো। এটা মধ্যে নিম্ন কক্ষ, উচ্চ কক্ষ এটা না নিম্ন বোধ হয়। কক্ষে, এটা নিম্ন কক্ষে, এটা কারেক্ট, নিম্ন মানে কক্ষে, হ্যাঁ। পার্লামেন্টে আমরা যেটা বলি, পার্লামেন্টারি, হ্যাঁ, পার্লামেন্টের কথা, হ্যাঁ। পার্লামেন্টের কথা আমি বলা বলছি হচ্ছে। উচ্চ কক্ষের কথা, হ্যাঁ, না, উচ্চ উচ্চ কক্ষের কক্ষে মধ্যে সব। প্রত্যেকটা বিলেই ইয়ে লাগবে, আচ্ছা, সব সম্মতি বিলে লাগবে। সম্মতি লাগবে। আচ্ছা, ফলে আমাদের দেশে কি হয়, দেখুন আমাদের দেশে আমরা কি দেখেছি, বিএনপি একটা ভালো কাজ করলেও আওয়ামী লীগ বলতো এটা খারাপ। যেমন আপনার ভ্যাটের কথা মনে আছে, ইভেন মনে আছে, আপনি আরও পেছনে যান, যখন জিয়াউর রহমান বাংলাদেশে গার্মেন্টস নিয়ে আসে, আজকে গার্মেন্টস থেকে ইনকাম হচ্ছে বৈদেশিক মুদ্রার 80%, তখন মালেক উকিল আওয়ামী লীগের প্রধান ছিল, তিনি বলেছিলেন না বাংলাদেশিদের বাঙালিদের দর্জি বানানোর পায়তারা করা হচ্ছে। সো আপনি ভালো করেন খারাপ করেন, প্রতিপক্ষ সেটাকে খারাপভাবেই দেখবে, মানে বিপরীতভাবেই দেখবে। হুম, ফলে ওই যে আমরা যে জিনিসটা এগিয়ে যাওয়ার জায়গাটাই তো আমরা আবার হোঁচট খেতে পারি। পারি। ওকে টুকু ভাই, আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি। এখন আপনি আগামী দুদিন তো নির্বাচনী প্রচারণা বন্ধ আছে, জি। ধরেন আপনি কি আইন শৃঙ্খলা যে বিষয়টা, সেটাকে আপনি কিভাবে দেখছেন এই মুহূর্তে সারা ঢাকায়? আমি মানে এখন পর্যন্ত যেটা বলেছি, এখন পর্যন্ত তো মেজর কোনো ইনসিডেন্স হয়নি কোথাও, মেজর। হুম। এবং যতটুকু দেখতে পাচ্ছি, যেমন বেশ কিছু স্ট্রং প্রিকশনস নিচ্ছে গভর্নমেন্ট, যে কারণে আমার আমার দৃঢ় বিশ্বাস যে মোটামুটিভাবে একটা শান্তিপূর্ণ এবং ফেয়ার একটা নির্বাচন হবে। কারণ আম, বিভিন্ন জায়গায়, যেমন এই যে বললাম যে গাড়ি চলাচল একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসছে, দ্য পারপাস কিন্তু সেটাই, হ্যাঁ, যে মোটরসাইকেল আজকে 12টা থেকে আগামী বোধহয় 13 তারিখ পর্যন্ত আহ, বন্ধ, হ্যাঁ। তারপর ট্রাকস বন্ধ, ট্যাক্সি বন্ধ। সো এগুলো সবকিছুর আমার মনে আলটিমেট অবজেক্টিভ গোলস হচ্ছে যে যতটা পারা যায় একটু নিয়ন্ত্রণ রাখা। তো আমার বিশ্বাস যে সরকার যথেষ্ট আম, ভালো মতোই এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে স্টেপগুলো নিয়েছে সেগুলো কার্যকরী হবে বলে আমি বিশ্বাস করি। আপনি তো কানাডা থেকেও ভোট দিতে পারেন, বাংলাদেশ থেকেও ভোট দিতে পারেন, এবং ভোটের দিন আপনি বাংলাদেশে আছেন। আমি খুব মিস করছি ভোটের দিনটাকে। আপনি কি হুম। কেন্দ্রে গিয়ে ভোট দিবেন? আমি নাকি সরি, আবার আপনি বলো। কি ঢাকায় ভোট দিবেন নাকি ভোট দিয়ে গেছেন? না, আমি ভোট দিব। ভোট গুড। তাহলে এটা আপনার জন্য একটা মানে বিশাল অর্জন, দীর্ঘদিন পরে আপনি ভোট দিচ্ছেন। আপনার অনুভূতি কেমন? অ্যাবসলিউট। আপনার অনুভূতি কেমন বলেন? আমার ব্যক্তিগত অনুভূতি বললাম যেটা, যে আমার সবচেয়ে যেটা ভালো ভালো লাগছে যে মানুষ স্বচ্ছন্দে কথা বলতে পারছে, হ্যাঁ। যেমন একজন বলছে যে আম, আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, আমি এর মধ্যে বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি যারা আমি আলাপ করে বুঝতে পেরেছি যে তারা আওয়ামী ঘরানার মানুষ। অনেকের ধারণা ছিল যে আম, নির্বাচন তারা বর্জন করবে বা অনেক ঝামেলা করবে। আমার মনে হয় যে এই জিনিসটা একেবারেই বোধহয় জিরো, এই শঙ্কাটা। আমি দেখছি যে বরঞ্চ ঢাকার বাইরে থেকে যারা থাকে তারা নানাভাবে মানে বিরাট বিরাট করছে এক একটা ঘটনাকে, যে নির্বাচন হবে না, না ভোট, অমুক ভোট, তো এই সেই। বাট ইন রিয়েলিটি অন দ্য গ্রাউন্ড তার কোনো ছায়া কিন্তু আমি আমি দেখছি না। এনিওয়ে, তো আমি কয়েকজনের সাথে কথা বলেছি, ইন্টারেস্টিং, 6 জনের সাথে আমার আমার কথা হয়েছিল। যারা সিক্স আওয়ামী লীগ, পিপল যারা আওয়ামী লীগ যারা আওয়ামী লীগ করে আর কি। তার মধ্যে দুজন বলেছে তারা ভোট দিবে না কারণ আওয়ামী লীগ নাই, এবং বললো যে দেখেন স্যার, একজন অটোরিকশা চালায়, হ্যাঁ, যে আমি সারা জীবন অটোরিকশা চালাইছি, হ্যাঁ, আমি তো দুর্নীতি করি নাই। তা ঠিক আছে, শেখ হাসিনা বা তার পরিবার বা অন্য কেউ দুর্নীতি করছে, তাদের বিচার হোক, কিন্তু আওয়ামী লীগকে কেন, হ্যাঁ, ইলেকশনে দেওয়া হলো না, ওই জন্য তারা দুজন ভোট দেবে না। এবং ঠিক আছে, তাদের একটা যুক্তি, আমি পছন্দ করি বা না করি, একটা যুক্তি আছে। বাকি 4 জনের মধ্যে 3জন বলেছে আমরা ভোট দিব, বিএনপিকে ভোট দিব, রাইট। হ্যাঁ। আর একজন বলেছে আমি জামাতকে ভোট দিব। আমি জিজ্ঞেস করলাম, ভাই, জামাতকে ভোট দেবেন কেন? বলে আমি বিএনপি দেখতে পারি না, দুই চোখে দেখতে পারি না। হুম। আচ্ছা, এই যে তো এই একটা যে জিনিস সেই আমি একই। আওয়ামী লীগের ভিতরে আমরা সবসময় আলোচনায় দেখি যে ধরেন বিএনপি দেখতে পারি না, এই বিএনপি দেখতে না পারার কারণ কি তাদের, কি মনে এই হয়? কারণটা আমার মনে হয় তৈরি করা হয়েছে যে এ, অনেকগুলি কারণ। একটা হচ্ছে যে আসলে কিন্তু এখনো মানে জামাত ওয়াজ নেভার অ্যান অল্টারনেটিভ টু বিএনপি। রাইট। বিএনপি মানে সরি, আওয়ামী লীগ কখনো জামাতকে তার প্রতিদ্বন্দ্বী মনে করেনি, হ্যাঁ, এ মনে করার কোনো কারণও ছিল না। কিন্তু বিএনপি ওয়াজ দেয়ার ট্রু রাইভাল। হুম। রাইট। এবং তারা বিএনপি নানাভাবে ধ্বংস করার চেষ্টা করেছে, করতে পারেনি। ইফ ইউ সি হিস্ট্রি,
শেখ সাহেব মারা যাওয়ার পর কিন্তু আওয়ামী লীগ কয়েক ভাগে ভাগ হয়ে গেছিল। হুম হুম। আওয়ামী লীগ মিজান, আওয়ামী লীগ মঞ্জু, আওয়ামী লীগ তমুক, তাই না? বিএনপিকে কিন্তু ভাঙতে পারেনি। ভাবেনি। এবং যারা অনেকে তারেক জিয়াকে নিয়ে অনেক 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 সমালোচনা করে, আমার শুধু ছোট্ট একটাই উত্তর: যেই মানুষটা বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে বসে বেসিক্যালি লিটারেলি একা হুম এই সংগঠনটাকে টিকিয়ে রেখেছে, তার যদি সে ক্যাপাবিলিটি না থাকে, তাহলে কার থাকবে রে ভাই? রাইট। আরেকটা প্রশ্ন আমি একদম শেষ পর্যায়ে পড়ি। ধরেন বাংলাদেশে বিএনপির থেকে নির্বাচিত বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং যিনি মৃত্যুর আগে বিএনপির নেত্রী না, উনি আসলে বাংলাদেশের নেত্রী হয়ে উঠেছিলেন, সেই খালেদা জিয়া আজকে নেই। বিএনপি কি ওনার ইমেজটাকে কাজে লাগাচ্ছে নির্বাচনে মনে হয়? বিএনপি মনে হয় তেমন ভাবে কাজে লাগাচ্ছেন না। যেমন ধরো, যেভাবে আওয়ামী লীগ সবসময় শেখ মুজিবুর রহমান অমুক, হ্যাঁ, তারা কিন্তু সেটা করছে না। এটা এটা ভালো খারাপ দুটো দিকই কিন্তু আছে, হ্যাঁ, যে তারা তারা আসলে ফিউচার নিয়ে চিন্তা, হ্যাঁ, তারা প্রোগ্রাম নিয়ে কথা বলতে চাচ্ছে। খালেদা জিয়া একটা একটা সময় পর্যন্ত, খালেদা জিয়া তার আগে জিয়াউর রহমান, তাদের বাংলাদেশ আম, নির্মাণে তাদের যথেষ্ট ভূমিকা ছিল। বাট এখন তো আমরা ওখান থেকে সামনের দিকে এগুচ্ছি, Right. তাই না? উই হুম। আর মুভিং অ্যাহেড। এবং আমার কাছে এটা কিন্তু আসলে ভালো লেগেছে যে বিএনপি বা জামাত, যারাই বলি, যে অধিকাংশ ক্ষেত্রে এখন কিন্তু তারা কিন্তু কথা বলছে ভবিষ্যৎ নিয়ে। হোয়াট আর দেয়ার প্ল্যানস, অ্যান্ড দিস ইজ এ ভেরি গুড সাইন। Right. বিএনপি খালেদা জিয়াকে ব্যাংক করে নাই, এটা আমি খারাপ বলবো না। ওকে, যাক টুকু ভাই, আমরা একদম শেষ পর্যায়ে, আমরা অনেক বেশ কিছুক্ষণ আলাপ করলাম। আমাদের আলাপের বাইরে আপনার কি সর্বশেষ কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আমার সর্বশেষ কথা হচ্ছে, যারা মানে ঘরে বসে আছেন, আম, ভাবছেন যে ভোট দিতে যাব কি যাব না, হ্যাঁ, তারা আমার মনে হয় যে এই জায়গা থেকে বেরিয়ে আসেন। কারণ দিস ইজ, আমি আমি যেটা আগেই বলেছি, এটা প্রথম আমাদের অনেক বছর পরে একটা আমাদের মন মতো, আম, আমি মানুষ বলবো না, আমি বলবো দল। কারণ সবচেয়ে বড় হচ্ছে যে আমরা কিন্তু একটা পার্লামেন্টারি সিস্টেমে আছি, এখানে আমরা রাষ্ট্রপতি নির্বাচন করছি না, আমরা একটা দলকে নির্বাচন করছি, যে দলের এমপি গুলো আইন প্রণয়ন করবে। সো কোন দল ভবিষ্যতের জন্য বাংলাদেশ নির্মাণে, একটা ভোটও কিন্তু অনেক জরুরি। ওয়ান ভোট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যাকেই ভোট দিতে চান, বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে যাদেরকে আপনারা দক্ষ মনে করেন, তাদেরকে যে ভোটটা দেবেন। অসংখ্য ধন্যবাদ। আমরাও তাই আশা করি, এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট হচ্ছে একটা মানুষের সবচেয়ে বড় অধিকার, এবং অ্যাবসলিউটলি। আমার একটা ভোটই হয়তো দেশের রাষ্ট্র ক্ষমতা নির্ধারণে নিয়ামক হয়ে উঠবে। হতে পারে, হতে হতে পারে। পারে, ইউ নেভার নো। ধরেন এক এক ভোটে তো জয় পরাজয় হয়, সেই ভোটটা তো আপনারও হতে পারে। অ্যাবসলিউটলি, হ্যাঁ। অ্যাবসলিউটলি। অসংখ্য ধন্যবাদ টুকু ভাই, আশা করি সুন্দরভাবে ভোট দিবেন, এবং আপনি থাকতেই হয়তো বাংলাদেশে নতুন সরকার গঠিত হবে। আমরা সেই মুহূর্তে ইনশাল্লাহ। নির্বাচনের পর আপনার সাথে আবার আমরা হয়তো আরেকবার বসবো, নির্বাচন পরবর্তী পর্যবেক্ষণ নিয়ে আলাপ করার জন্য, এবং তারপরে হয়তো সরকার নিয়েও আবার বসবো। এই পর্যন্ত আপনি ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ অনেক টুকু ভাই। অনেক অনেক ধন্যবাদ। তোমার মাধ্যমে আমি আম, আমার কানাডার বন্ধুদের সবাইকে আমি এখান থেকে উষ্ণ একটা, আমি জানি ঠান্ডা, এখন অনেক ঠান্ডা এখন প্রচন্ড টরন্টোতে, ঠান্ডা টুকু ভাই, ইউ মিস ইট। আমি জানি তো। উষ্ণতা জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, ধন্যবাদ, ভালো থেকো। হ্যাঁ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।